ছাত্রলীগের হেলমেট বাহিনী যেটা ছিল, এই হেলমেট বাহিনী ছাত্রদলে কোত্থেকে আসলো? এগুলো সব ছাত্রলীগ করতো এবং ছাত্রদল হচ্ছে তাদের পুনর্বাসন সেন্টার। একের পর এক কমিটি দিচ্ছে, ছাত্রলীগকে পুনর্বাসন করছে। একটার পর একটা অস্ত্রর মোহরা তারা দিয়েছে। আজকে আপনারা এখানে দেখতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল ওয়ার্ড সভাপতি, তার কবজি প্রায় আলাদা করে ফেলা হয়েছে। সন্ত্রাসী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে তার গ্রেপ্তারে সরকারকে বাধ্য করতে হবে। আমরা মনে করেছিলাম যে ওনার আই হ্যাভ এ প্ল্যান, এটার মধ্য দিয়ে উনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি পরিবর্তন করবেন, কিন্তু সেখানে দেখলাম 8-10 জন ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট করেছেন। অলমোস্ট সবাই ইনকম্পিটেন্ট, যারা ভাইস চ্যান্সেলর হওয়ার যোগ্য না, যাদের একমাত্র পরিচয় হচ্ছে তারা ধান লাগাইতে পারে এবং ধান কাটতে পারে। তো ভোটের আগে তারা ধান লাগাইছে, এখন তারা ধান কাটতেছে। দলের দলীয়পনা, দালালি, তারপরে নিজ দলের ছাত্র সংগঠনের ক্যাডার, গুন্ডা, বদমাইশদেরকে নিয়ে ক্যাম্পাসে মহড়া দেওয়া, সেগুলো করছে এবং এগুলো খুব দুঃখজনক। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল পুরো জাতির কাছে প্রকাশ্যে দিবালোকে ফেসে গেছে, তার জিয়াও কার্যত ফেসে গেছে। বাস্তবতা তুলে ধরতেছি। আজকে দ্বিতীয় মাত্রায় যখন আপনি বসবেন চেয়ারে, আপনার দুই পাশে দুজন থাকুক বা একজন থাকুক, আপনাকে কি নিরপেক্ষ বলা যাবে? নিশ্চয়ই বলা যাবে না, পাগলও বলবে না। কারণ কি জানেন, আপনি তো এই সরকারেরই একজন, আপনার ঘরের বউ মানি হয়তো আপনি বলবেন আপনার আলাদা ব্যক্তি, আপনার ওয়াইফ আলাদা ব্যক্তি, কিন্তু আমরা কি বলবো? একই টপের মধ্যে দুইটি গাছ, একই টপে দুইটি গাছ। ওই টপের মধ্যে যদি আমি পানি দেই, দুইটি গাছই পানি পাবে, দুইটি গাছই ফুল ফুটবে, তাই না ভাই? আপনি যতই আলাদা করতে চান, ওই যে গোড়া তো এক জায়গায়। তার মানে কি, আপনি এই সরকারের সাথে আছেন, এখন আপনি সরকারের বিপক্ষে যাবেন কিভাবে? তার নেতাকর্মীদের হাতে অস্ত্র দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দেশের রাজনৈতিক চলমান ঘটনা নিয়ে সাজানো এই ভিডিওটিতে দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে বুঝতে পারবেন আজকের টপিকটা বা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হতে চলেছে। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকটি রাজনৈতিক বিশ্লেষকগণের ভিডিও এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিও দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা বা টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন সেই ভিডিওগুলোর মূল আলোচনার অংশগুলো দেখে আসি। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল পুরো জাতির কাছে প্রকাশ্যে দিবালোকে ফেসে গেছে, তার জিয়াও কার্যত ফেসে গেছে। চট্টগ্রাম সিটি কলেজে দিনে দুপুরে বিনা উস্কানিতে সম্পূর্ণ পরিকল্পিতভাবে একদিন আগে প্রস্তুতি নিয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা, শহরের আশেপাশের সন্ত্রাসীরাও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চট্টগ্রামে জড়ো হয়ে শিবিরের উপর যে নৃশংস হামলা করেছে পুরো জাতি দেখেছে। কোন ছাত্রদল নেতা, কোন বিএনপি নেতার অনুসারী, কোন ধরনের অস্ত্র নিয়ে, কোন স্টাইলে কুপিয়েছে পুরো জাতি দেখেছে। নাম পরিচয় সব ফাঁস হয়ে গেছে এবং শিবির নেতার পা কেটে দিয়েছে, পায়ের রক কেটে দিয়েছে, প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে পা। অনেক শিবির নেতাদের, কর্মীদের আহত করেছে চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় ছাত্রদলের সন্ত্রাসীরা। এর মধ্য দিয়ে পুরো জাতি সিসি করছে, শিক্ষার্থীদের অভিভাবকরা, সাধারণ জনতা রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাসে, সব জায়গায় বলাবলি করছে ছাত্রলীগ ছাত্রদল হয়ে ফিরে এসেছে। ছাত্রলীগের ফেলে দেওয়া রামদা ছাত্রদল তুলে নিয়েছে এবং সে হেলমেট পরে আজকে হামলা করেছে। সে হেলমেট বাহিনী আবার ফিরে এসেছে। ছাত্রদলের সন্ত্রাস দেখে পুরো জাতি অবাক যে আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের কবলেই পড়বো, আবারও নিরীহ শিক্ষার্থীদের জীবন দিতে হবে, শিক্ষার্থীদের রক কাটছে ছাত্রদল। এই যে পারসেপশন, মানে ছাত্রদল কি কি করেছে, কিভাবে হামলা করেছে, এটা একদম কায়েম হয়ে গিয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। এখন আর প্রথম আলো ডেইলি স্টার ওইভাবে ছাত্রদলকে ডিপেন্ড করবে না। ছাত্রদল সন্ত্রাসী, 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 এটা প্রমাণিত। অতএব এইটি হচ্ছে আসল ফেসে যাওয়া। পুলিশ দল, আগে ছিল পুলিশ লীগ, এখন হবে পুলিশ দল। জাতীয়তাবাদী পুলিশ দল কাকে গ্রেপ্তার করে, কার বিরুদ্ধে মামলা দেয়, ডাজন্ট ম্যাটার। জনগণ দেখেছে, জনগণ বিশ্বাস করছে, জনগণের চোখের সামনে ছাত্রদল সন্ত্রাস করেছে। এটাই ছাত্র শিবিরের আসল বিজয়। জনগণ ক্ষুব্ধ হচ্ছে, ক্ষোভে ফুসছে। এইভাবে ছাত্রদল যদি সন্ত্রাস করতে থাকে, এটা তো নিজেদেরকে নিজেরা মারা দেওয়া, এবং এর পরিণাম কিন্তু এটাই। খুলনার সেই ঘটনা একটু স্মরণ করিয়ে দিই। সাধারণ শিক্ষার্থীদেরকে এবং শিবিরকে কোপাতে বহিরাগত এক যুবদল নেতাকে ভাড়া করে এনেছে সেই কুয়েট ছাত্রদলের নেতারা, এবং রামদা হাতে নিয়ে শিক্ষার্থীদেরকে কুপিয়েছে। পরবর্তীতে নিজেরা নিজেদেরকেই কিন্তু সেই যুবদল নেতাকে হত্যা করেছে। প্রচারণা চালিয়েছিল যে শিবির করেছে, অমুক তমুক। দিন শেষে সমস্ত পত্রিকার মাধ্যমে, সমস্ত ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ওটা ছাত্রদলই, বিএনপি নিজেরা নিজেদেরকে হত্যা করেছে।
দর্শক এইভাবে দেখবেন চট্টগ্রামে মীর হেলাল গ্রুপ, আমির খুশনু গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, মঞ্জু গ্রুপ, নিজেদের মধ্যেই ফাটাফাটি লাগবে, মজা বুঝবেন। তো দর্শক, এবং সবাই বলা বলি করছে, সবার কাছে স্পষ্ট হয়েছে যে ক্যাম্পাসগুলোতে আবার ছাত্রদল সেই পুরনো সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে এনেছে। ছাত্রদলের রাজনীতি নাই, ছাত্রদলের লোক নাই, কর্মী নাই, এ কারণে সন্ত্রাস করে তারা টিকে থাকতে চায়। লুঙ্গি পরা লোকজন, আপনারা দেখেছেন যে লুঙ্গি পরা লোক এবং টোকাই দাড়ি পাকা লোক, এরা ছাত্রদলের হয়ে রামদানি কোপাকুপি করেছে, কুপিয়েছে। এবারে পরিকল্পিত সন্ত্রাস এটা, এরা কোনো ছাত্র না, চেহারা দেখলেই বোঝা যায়। এখন কি মনে করেন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই পুরনো আওয়ামী স্টাইলের, ছাত্রলীগ স্টাইলের সন্ত্রাস করে টিকে থাকতে পারবে বিএনপি সরকার? না, টিকতে পারবে না। এই যে সন্ত্রাসের রাজনীতি ছাত্রদল ফিরিয়ে এনেছে, মনে করেন যে বিএনপির পতন 20% হয়ে গেছে। বিএনপি সরকারের পতন ঘটনা, এটা জামাতের কাছে একটা ফু দিলেই বিএনপি উড়ে যাবে। আপনি জানেন না যে বিএনপির ভিত কত নড়বড়ে। অতএব শিবির অ্যাকশন দেখাতে শুরু করলে ছাত্রদল পালানোর জায়গায় পাবে না। হ্যাঁ, শিবির কিছুটা হলেও প্রতিহত করছে, কিন্তু তারপরে সরকারি সন্ত্রাসের সাথে তো শুধু শিবির পারবে না, জনগণ শিবিরের সাথে থাকবে। জনগণ কিছুদিন পর দেখবেন যে ছাত্রদল ব্যাকগ্রাউন্ড থাকলে মেয়ে বিয়ে দিবে না, ছাত্রদলকে সামাজিকভাবে ঘৃণা করবে। তো এখানে আমরা জনগণকে জরুরি ভিত্তিতে আহ্বান জানাবো যে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করুন। প্রত্যেকে ফেসবুকে লিখুন যে ছাত্রদল কি করেছে, সবাইকে একদম রেড সার্কেল করে ছবি দেখান যে এই যে রামদা হাতে এই যে কোপ দিচ্ছে, শিবিরের রক কাটছে, এর কারা? এ তো ছাত্রদল, এ অমুকের অনুসারী। এ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়ার ছবি সম্মিলিত নিজের ছবি অ্যাড করে পোস্টার ছাপিয়েছে, বিএনপি নেতাদের সাথে তার ছবি। আপনি পারলে শিবিরের কেউ রামদা নিয়ে হামলা করেছে দেখান তো? কেউ করেনি। শিবির হাত দিয়ে প্রতিহত করেছে, নারাই তাকবীর স্লোগান দিয়ে প্রতিহত করেছে, যতটুকু প্রতিহত করেছে। এবং সর্বোচ্চ শিবিরে কিছু ছিল ইট পাটকেল মেরেছে, কোনো দেশীয় অস্ত্রশস্ত্র তাদের কাছে ছিল না। এবং ঘটনা স্পষ্ট যে বিনা উস্কানি, দেখেন ছাত্রদল শিবিরকে গুপ্ত বলছে। এই যে গুপ্ত বলে, এটা ছাত্রদলের জন্য আত্মঘাতী। তারেক জিয়া নিজেই বলছে গুপ্ত বলে দেয়াল লিখন করছে। এখন গুপ্ত বলা, গুপ্ত ট্যাগ দেওয়া মানে সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যাযোগ্য করা। ছাত্রলীগ তো শিবিরকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করতো, বা যে কাউকে শিবির ট্যাগ দিত। আর গুপ্ত ট্যাগ এটা যে কাউকে দেওয়া যায়, ছাত্রদলকেও ছাত্রদল হত্যা করতে পারে গুপ্ত ট্যাগ দিয়ে। এই গুপ্ত ট্যাগের আবিষ্কারক তারেক জিয়া। এবং এই গুপ্ত বলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক, যে কাউকে গুপ্ত বলে শিবির বানিয়ে দিয়ে তাকে হত্যা করতে পারে। এই জন্য সাধারণ শিক্ষার্থীরা প্রচন্ড ক্ষুব্ধ, এবং অনেক সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিচ্ছে যে না, এই সন্ত্রাসের লাগাম টেনে ধরতে হবে। এবং আমি তো মনে করি যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি ঋষি দলে সবচেয়ে ভালো হয়। এবং দেখবেন যে সাধারণ শিক্ষার্থী অভিভাবকরা জেগে উঠতে পারে যে না, আমরা ক্যাম্পাসে আর কোনো রক্ত দেখতে চাই না, রক্ত ঝরুকেরা দেখতে চাই না। এখানে এভাবে গুপ্ত তারেক জিয়া বগুড়ায় গুপ্ত বলেছে, তারপরেই এখানে গুপ্ত বলে হামলা করেছে। এর মানে এই হামলায় তারেক জিয়ার দায় আছে। শিবিরের উপর হামলা করেছে বিনা উস্কানিতে, বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে, কারণ ছাত্রদলে তো ছাত্র নাই, বহিরাগত সন্ত্রাসী আছে। এরপরে প্রতিবাদে শিবির বিক্ষোভ করেছে। স্পষ্ট ভিডিওতে দেখা গেছে, আপনারা দেখবেন যে ছাত্রদলও মিছিল নিয়ে আসছে, শিবিরও মিছিল নিয়ে আসছে। যেই কাছাকাছি গেছে শিবির অন্যদিকে ফিরে গেছে, কিন্তু ছাত্রদল পেছন থেকে হামলা করেছে। এবং প্রত্যেকটা অলিতে গলিতে, বিভিন্ন বাসাবাড়ির গেট ভেঙে পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা, অছাত্র সন্ত্রাসীরা শিবির খুঁজছে। কি ভয়াবহ বাংলাদেশ! তারেক জিয়ার বাংলাদেশ সন্ত্রাসের বাংলাদেশ। দা কিরিচ রামদা দল, জাতীয়তাবাদী রামদা দলের আত্মপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এই সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম পরিচয় প্রকাশ করেছে শিবির সভাপতি ইনস্ট্যান্ট সংবাদ সম্মেলন করে। সেই ছাত্রলীগের মতো রিয়াকশন করেছে ছাত্রদল, নিজেরা হামলা করতো, নিজেরা মারতো, আবার নিজেরা মিছিল করতো। কিন্তু রাকিব, নাসির, আবিদ এরা যেগুলো দেখানোর চেষ্টা করছে জনগণকে, ওদের কথা কেউ বিশ্বাস করছে না। যেরকম ছাত্রলীগের সাদ্দাম, ইনান, সে আগের অমুক তমুকের কথা কেউ বিশ্বাস করতো না, জনগণ ওদেরকেই গালি দিত। ঠিক তদ্রুপ ছাত্রদলের ছাত্রীদের কথা কেউ বিশ্বাস করছে না। দর্শক, আপনি দেখেন, এটা দেখলে মনে হবে সিনেমা। কিভাবে রামদা নিয়ে কেউ কোমরে দড়ি বেঁধে নিজেরা, বিএনপির সন্ত্রাসীরা, কেউ হেলমেট পরে নানান ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে অ্যাক্রোবেটিক স্টাইলে হামলা করছে। এক ভয়াবহ সন্ত্রাস দেখছে বাংলাদেশ। এর কোনো বিচার হবে না। তারেক জিয়ার কপালে গণঅভ্যুত্থান আছে, ছাত্রলীগ আওয়ামী লীগের মতো ডলা খাওয়া তাদের কপালে আছে। এই ধরনের দেখবেন যত উদীয়মান তারকা আছে, বিশেষ করে মানে সংস্কৃতি জগতে এবং মানে আপনার মানে ধর্মীয় জগতে, এদেরকে আঁকতে টার্গেট করে যদি মনে করে তাকে কিনতে পারবে বা তাকে কেচ করতে পারবে, তাহলে তাকে ঠিক আছে। আর যদি না পারে, তাহলে তাকে যে কোনোভাবেই তারা এর মানে ক্যারিয়ার তারা নষ্ট করে দিতে পারে, মানে দেয় তারা, এবং দিয়েছেও। এটা সুস্পষ্ট প্রমাণ আমাদের সামনে এখনই আছে। সো ভারতের এই যে পলিসি আগ্রাসন, বাংলাদেশকে কন্ট্রোল করে রাখতে হবে। তারা সোমালিয়ার মতো হতে দেবে না, কিন্তু বাংলাদেশকে শান্তিতে তারা থাকতে দেবে না, এটা তাদের পলিসি। এবং আস্তে আস্তে ভাগ্য ভালো যে আমাদের তরুণ একটা প্রজন্ম, আমাদের জেনজি, আমরা উঠে এসে আমরা দেশটাকে লিবারেট করেছি। কিন্তু এটাকে ধ্বংস করার জন্য এখন দেখেন আপনি জুলাইয়ের সুফল,
একটা সফলতার সুফল বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করতে দেবে না। এটা ভারতের কমিটমেন্ট এই মুহূর্তে। কেন? তারা মনে করে যে জুলাই পরবর্তী জুলাইয়ের মানে আন্দোলনের ফলে কোনো ভালো জিনিস যদি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, এস এটা ভারতের বিরুদ্ধে গেছে এবং এটা করতে যাওয়া যাবে না, এটাকে ফেল করতেই হবে। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের আপনাদের রাজনীতিবিদ তাদের নাম নিয়ে আপনারা পানি খান, যারা মনে করেন এরা আপনাদের সন্তানের ভবিষ্যতের সাথে যথেষ্ট পরিমাণ প্রতারণায় তারা এখন যুক্ত। সবাই মানে আমি এন্টায়ার পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের কথা বলছি। এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং ভারতের এই যে বললাম যে ধরেন মধ্যপ্রাচ্যের একটা দেশ, তারা পার্শ্ববর্তী দেশগুলোকে যুদ্ধ করে করে ধ্বংস করে দিয়ে তারা এক এক করে তারা ল্যান্ড তারা গ্রহণ করে নেন, কারণ এরা তাকে নিজেদের ভিতরে জারি ব্যস্ত। ঠিক একই কাজ ভারত করার চেষ্টা করেছে, কিন্তু আমরা একটু পরিমিত, যেহেতু বাংলাদেশি মানুষ, আমরা একটু শান্তিপ্রিয়, আমরা ওই লেভেলে জানি। আর মোটামুটি আওয়ামী লীগ বা যুবলীগ দিয়ে বা এই যে এখন আওয়ামী লীগের হুমকি দামকি দেখেন, সশস্ত্র সংগ্রাম করতে হবে, এই করতে হবে, তারা বলে প্রতিদিন, এগুলো কিন্তু এই লক্ষণ। এবং এরা তারা রেডি করতেছে যে কোন সময় তারা এসে চাপতে ধরবে। আবার তখন কি হবে? তখন বিএনপি একা পড়বে। বিএনপিকে একা করার পদ্ধতি এখন অলরেডি শুরু হয়েছে। বিএনপি খারাপ, আওয়ামী লীগ ভালো ছিল, এই কথাগুলো দেখছেন তো আপনি? আপনার এই যে আওয়ামী লীগই ভালো ছিল, এই রেটরিকটা কিন্তু অলরেডি মার্কেটে আছে। হোয়াট ডাজ ইট মিন? আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা, বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে খারাপ বানানো, জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব সৃষ্টি করা। এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো আমি দেখলাম যে বিএনপি সরকারের ভিতরে এমন কিছু মানুষ আছেন যারা জামাতকে এতটা ঘৃণা করেন যে তারা আওয়ামী লীগ তারা করতো না, আওয়ামী লীগের মানুষ করতো না জামাতকে এতটা। এটা একটা এটা দুর্ভাগ্যজনক। এদের মধ্যে যদি সমঝোতা না থাকে তাহলে এই দেশ বিপদগ্রস্ত হবে, আনডাউটেবলি আমি আপনাদেরকে বলতে চাই। তো কি দাঁড়ালো? ভারত বাংলাদেশে কেওস সৃষ্টি করে রাখবে সবসময়, এবং এই কেওস সৃষ্টি করার জন্য তারা নতুন প্রজন্মের রাজনীতিবিদদেরকে ব্যবহার করতে পারে না। করে কাদেরকে? 55 to 65 ইয়ার্স অফ এজ, এই যে চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া অপদার্থরা, যাদের কোনো কন্ট্রিবিউশন নাই বাংলাদেশের রাজনীতিতে, ওই বয়সের রাজনীতিবিদের 90% ওই বয়সের, এরা আমাদের লাইবিলিটিস। ভোটার্স বলেন, যাই বলেন, এরা এখনো বঙ্গবন্ধু নামে স্বপ্ন দেখে। আমি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলতে চাই না, বলি তাদের আইডিওলজি। এবং এই যে একটা পচা এবং ঘৃণিত পয়জন আইডিওলজিক্যাল পলিটিক্স রাদার দেন প্রোগ্রেসিভ পলিটিক্স বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করে দিয়েছে। এটা বাংলাদেশকে ধ্বংস করে ভিখারির রাষ্ট্রে পরিণত করবে। আমার আইডিওলজি সবার আগে। তোর আইডিওলজি কি? তোর সন্তান কিভাবে খাবে, কোথায় লেখাপড়া করবে, কোথায় উন্নত জীবনযাপন করবে, এটাই তো তোর কাছে সবচেয়ে বড় আইডিওলজি না? আমার বাবা বঙ্গবন্ধু, আমার অমুক নেতা, আমার কি? এর মানে হলো কি জানেন? তোর দাদা এদেরকে শোষণ করেছেন এরা, তোর বাপকে শোষণ করেছেন এরা, তুইও হারামজাদা শোষিত হবে এদের দ্বারা। তোর সন্তানকেও এই গুলামির জিনজিরে বন্দী করে চলে যাবে। হারামজাদা মূর্খ, হারামজাদা প্রতারক, হারামজাদা বাটপার, হারামজাদা নরপিশাচ অপদার্থ, খায় 3 বেলা আর গান গায় নেতার হারামজাদা। তোর সন্তানকেও তুই একই অবস্থায় ফেলে দিচ্ছিস গুলামির জিনজিরে। শুন, তোরা বাবা হিসাবে লজ্জার, মা হিসাবে তোরা লজ্জার যে তোদের সন্তানকে এই গুলামির জিনজির থেকে বের করে দেওয়ার জন্য কোনো ধরনের চেষ্টাই তারা করিস নাই। তোরা এখনো চোখ বুঝে বাটপার প্রতারক ওই নাম দাঁড়িয়ে এদেরকে এখনো ভোট দেস। ভালো মানুষ তোদের কাছে ভোট পায় না, ভোট পায় বাটপার প্রতারক, চরিত্রহীন, দান্দাবাজ, গমচুর, ইটচুর, তারপরে আপনার ওই যে চালচুর। এরা ভালো মানুষকে, এই যে বললাম না, এই যে 55 to 65 ইয়ার্স একটা এইজ বাংলাদেশে, এরা আমাদের জন্য লাইবিলিটিস, এরা আমাদের জন্য বোঝা, এদের কোনো জ্ঞান গরিমা নাই। এবং এরা সবচেয়ে বেশি মূর্খ হচ্ছে এই গ্রুপের মানুষগুলো। আমি সবার কথা বলছি না, বেশিরভাগ মানুষের কথাই বলছি। এরা এবারও ভোট দিয়েছেন ওই আমার বঙ্গবন্ধু আমার বাবা করে গেছেন, ওই আমার অমুক নেতা আমাকে করে গেছেন। আমি বঙ্গবন্ধুকে কেন বললাম? যেহেতু উনি আগের, এই জন্য বলছি। আমি কিন্তু উনাকে নিয়ে খারাপ কথা বলি না কখনো, আপনারা নিশ্চয়ই জানেন, কখনো বলি নাই, এখনো বলছি না। এই যে আইডিওলজিক্যাল থিঙ্কিং থেকে এই যে পয়জন, এই যে মূর্খ অপদার্থরা, এখনো তাদের সেই আইডিওলজি। পৃথিবীতে আইডিওলজিক্যাল রাজনীতি দিয়ে একটা দেশ পরিবর্তিত হয়েছে, আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, একটা দেশের নাম আমাকে বলেন আপনারা, একটা দেশের নাম বলে যান যে এই দেশটা আইডিওলজিক্যাল রাজনীতি দ্বারা পরিবর্তিত হয়েছে। আজকে মামদানি, এই যে আমাদের নিউ ইয়র্কের মেয়র, উনি কি আইডিওলজি? উনি প্রোগ্রেসিভ রাজনীতি দিয়ে আজকে কোথায় উঠে আসছে সেই মামদানি। আপনি দেখেছেন উনি যদি আমেরিকাতে জন্ম নিত, তাহলে আগামীর সবচেয়ে সম্ভাবনাময় প্রেসিডেন্ট প্রার্থী থাকতো আপনার জোহরান মামদানি। যদি আমেরিকাতে জন্ম নিত। আপনি জানেন তো, আপনি আমেরিকান প্রেসিডেন্ট হতে গেলে ইউ হ্যাভ টু বর্ন অন দ্য সয়েল অফ দ্য ইউনাইটেড স্টেটস। আর আপনি ন্যাচারালাইজ সিটিজেন ভাই, আমাদের মতো আপনি পারবেন না। ইউ ক্যান বি এ সেনেটর, ইউ ক্যান বি এ কংগ্রেসম্যান, ইউ ক্যান বি এভরিথিং এক্সেপ্ট প্রেসিডেন্ট। সো উনি এই যে মানুষ এগুলোই বলছে, মানুষ কান্নাকারি করতেছে কেন? মামদানি জন্ম নিল না আমেরিকাতে, কেন সে প্রেসিডেন্ট হতে পারবে না? বিশ্বাস করেন, আপনি দেখেন মিশিগানে এই যে ডক্টর আবু সায়েদ আল সায়েদ, Egyptian doctor, he's going to be the next senator from Michigan. This is a game changing. Why? Because it's progressive. এবং ডেমোক্রেটিক পার্টি তাদের যে আইডিওলজিক্যাল রাজনীতি করে তার বিরুদ্ধে গিয়ে বদলুক আজকে দাঁড়িয়েছে। এবং আমেরিকাতে মামদানির মতো আরো একটা হার্ট ট্রবল তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে মিশিগানের এই সেনেটর। উনি সেনেট পাস করার সম্ভাবনা ডেমোক্রেটিক পার্টি হিসেবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। প্রগ্রেসিভ রাজনীতির মাধ্যমে পরিবর্তন আসে। আইডিওলজিক্যাল আমি ওটা করতাম, আমি অমুক মার্কা, আমার অমুক মার্কা, এই মূর্খ হারামজাদারাই এদেশের সবচেয়ে বড় শত্রু। যারা মনে করে আমার দাদাই রাজনীতি করে গেছেন, এই দল করে গেছেন, হারামজাদারা, তারা সারা জীবন দরিদ্র, সারা জীবন ভিক্ষুকের জাতি পরিণত থাকবে। প্রবাসীরা যদি টাকা না দেয়, এদেশ একটা ভিক্ষুকের জাতি, সোমালিয়ার চেয়ে সবচেয়ে খারাপ পজিশনে বাংলাদেশ থাকবে। এবং আগামীতে, গতকাল তো বলেছি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে আসবে না। এটার সম্ভাবনা একদম নষ্ট করে দিয়েছি আমরা, সরকারও দিয়েছে তারা তাদের ইমেজ সংকটে। কারণ বিকম পাস অর্থমন্ত্রী আর ঋণ খেলাপি ডিফল্টার টাকা চুরি ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পৃথিবীতে পাগলও যদি হয়, সে টাকা নিয়ে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে আসবে না। এটা সরকার কেন করলো আমি জানি না, কার পরামর্শে গিয়ে দেখেন আপনি, ঘুরে ফিরে ভারতীয়রা সেখানেও তারা হস্তক্ষেপ করেছে। আমি আবার বলছি, যতক্ষণ পর্যন্ত ভারত থেকে মুক্ত না করতে পারবেন দেশকে, ততক্ষণ পর্যন্ত আপনারা এই হতদরিদ্র, এই দরিদ্র বাংলাদেশের মুক্তি কখনই হবে না। প্রতিটা ক্ষেত্রে আমি আপনাকে বলি, ঘুম থেকে উঠে
যদি দেখেন যে দুইটা কাক ঝগড়া করতেছে আপনাদের বাংলাদেশের আকাশে, আপনি প্রথমে ভাবতে হবে এখানে কি ভারতীয়দের হাত আছে কিনা। দিস ইজ হাউ মাচ ইনফ্লুয়েন্স অ্যান্ড কানেকশন ওর মানে অ্যাক্টিভিটিস being carried out by Indians in Bangladesh, ladies and gentlemen. না অনেকে আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশের রাজনীতিবিদদের, না তারা এটা কেমন করবে, তারা তো এটা এই মানে চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মেধার অধিকারী রাজনীতিবিদ হচ্ছে বাংলাদেশে, নিকৃষ্ট 90% নিকৃষ্ট মেধার অধিকারী। এরা আপনার দেশকে নেতৃত্ব দিচ্ছে। এদেশের পরিবর্তন আপনি কোথায় কিভাবে আশা করেন আপনি আমার বলেন। এবং সুশাসনের জন্য গৃহীত পদক্ষেপ শুনলেই তাদের গা জ্বালা পোড়া করে। কেন? ওয়াই? বিকজ আমি চুরি করতে হবে। জঘন্যতম একটা অবস্থা, একটা দেশকে কিভাবে মনের মাধুরী মিশিয়ে লুটপাট করতে হবে পৃথিবীতে যদি দেখতে চান আপনি বাংলাদেশকে দেখেন। দুর্ভাগ্যজনক হলো এখনো বলে তার দাদা শোষিত হয়ে গেছে। এখন পর্যন্ত এদেশে বললাম গতকালকে যে সরকারি হসপিটাল অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই। হাউ ইজ দ্যাট পসিবল রাইট নাও? এটা কিভাবে সম্ভব এই সময় এসেও? এই হলো আপনাদের অবস্থা। এখান থেকে আপনি মুক্তি চান আর আপনারা সারাদিন খালি আছেন ইরান আর মানে প্যালেস্তাইনে কি হলো, এগুলা কি আপনাদের মানে ক্ষমতার ভিতরে? দোয়া করতে পারেন আপনি যদি কাউকে পছন্দ করেন। নিজের দেশেও সবচেয়ে বড় প্যালেস্তাইন মানে গাজার অধিবাসী আপনারা ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ গোয়িং অন। এদেশে আগামীতে হাহাকার শুনবে যদি প্রবাসীদের রেমিটেন্স একটু বন্ধ হয়। এদেশে ভয়ঙ্কর মানে আপনি এই দেখেন না, মানে পৃথিবীতে এই ইরানের যুদ্ধের কারণে সবচেয়ে তেলের জন্য হাহাকারের নাম্বার 1 কান্ট্রি বাংলাদেশ। এমন পৃথিবীতে আর একটি দেশ এমন মারাত্মকভাবে বিপর্যস্ত হয় না তেলের জন্য। প্রিয় দর্শক, ভিডিওগুলোর আলোচনাগুলো দেখলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে লিখে জানিয়ে দিন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম সব দুর্দান্ত টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।